আজকের গল্প এক দুষ্টু মিষ্টি ভাই বোন নায়রা আর জোয়ানকে ঘিরে। সবসময় ঝগড়া, ঠাট্টা, অভিমান আর ভালোবাসায় ভরা তাদের সম্পর্ক। কিন্তু একদিন মায়ের উপর অভিমান করে নায়রা দেশ ছেড়ে চলে যায়। কিন্তু কেন, কি এমন ঘটেছিল? ঠিক তখনই সামনে আসে এক ব্যতিক্রমী রান্নার প্রতিযোগিতা, কিমচি, যা শুধু স্বাদের নয়, স্মৃতি আর পারিবারিক বন্ধনের লড়াই। এই গল্পে আপনি দেখবেন কিভাবে মায়ের রান্না দুই ভাই বোনকে এক করে, কিভাবে একটি স্বাদ ফিরিয়ে আনে হারিয়ে যাওয়া ভালোবাসা। লে গ্র্যান্ড শেফ 2 কিমচি ব্যাটেল একটি অসাধারণ কোরিয়ান মুভি, যেটা শুধুই সিনেমা নয়, এটা মায়ের হাতের রান্না আর ভাই বোনের অনুভবের গল্প। চলুন তবে বেশি কথা না বলে আজকের গল্প শুরু করা যাক। তো গল্পের শুরুতে দেখা যায় জাপানের প্রধানমন্ত্রী তার বাড়িতে বড় আয়োজন করেছে, কারণ আজ তার বাসায় আসবে কোরিয়ার প্রেসিডেন্ট। কিছুক্ষণ পর কোরিয়ার প্রধানমন্ত্রী আসলে জাপানের প্রেসিডেন্ট তাদের জাপানিজ রান্নার অনেক প্রশংসা করে এবং সেই জাপানি রান্নাগুলো তাকে খেতে দেয়। তো কোরিয়ার প্রেসিডেন্ট খেয়ে দেখে এটা তাদের কোরিয়ার ট্রেডিশনাল খাবার কিমচি। তবে খাবারটা তার খুব ভালো লাগে। কোরিয়ার প্রেসিডেন্ট খাবার খেতে খেতে জাপানের প্রেসিডেন্টকে বলে, আপনারা আমাদের ট্রেডিশনাল খাবার কিভাবে রান্না করলেন? এ কথা শুনে জাপানের প্রেসিডেন্ট বলে, এটা কোনো কোরিয়ান রেসিপি নয়, এটা জাপানি রেসিপি। এটার নাম কিমচি বা কিমোচি। এই বিষয়টা কোরিয়ার প্রেসিডেন্টের ইগোতে লাগে, কারণ এক দেশের খাবার অন্য দেশের খাবার হিসেবে চালিয়ে দিচ্ছে। এটা মোটেও সে মেনে নিতে পারে না। তাই সে চুপচাপ মুখ বুঝে সেখান থেকে উঠে যায়। এরপর সিন শিফট হয়, কিচেনে শেফ নায়রাকে দেখানো হয়। মূলত এই শেফ কোরিয়ার প্রেসিডেন্টের জন্য সমস্ত ট্রেডিশনাল রান্না করেছে। নায়রা খুব নামকরা একজন শেফ, তার বাড়ি কোরিয়াতে। ছোটবেলা থেকে সে ভালো রান্না করতে পারে। তবে 10 বছর আগে সে কোরিয়া থেকে জাপানে এসেছে। জাপানে আসার পর নায়রা তার দক্ষতাকে কাজে লাগিয়ে হয়ে উঠেছে জাপানের নামকরা শেফ। শুধু তাই নয়, সে জাপানের রান্নাও শেখায়। এদিকে কোরিয়ার প্রেসিডেন্ট দেশে ফিরে তার অপমানের বদলা নেওয়ার জন্য কোরিয়ায় বড় একটা রান্নার প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় কোরিয়ার ট্রেডিশনাল খাবার পুরো বিশ্ববাসীর কাছে পরিচিত করে দিতে চায়, যাতে জাপানের মতো আর কেউ তাদের ট্রেডিশনাল খাবার চুরি করতে না পারে। কারণ জাপান তাদের খাবার নিয়ে এখন তাদের নাম ইউজ করছে, এটা সে কোনো মতে মানতে পারবে না। আর এই কোরিয়ান খাবার কিমচি যে তাদের খাবার, এটা যেন সবাই জানতে পারে। যার কারণে কোরিয়ার প্রেসিডেন্ট এই প্রতিযোগিতায় কোটি টাকার পুরস্কার ঘোষণা করে, যাতে এই প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করতে আগ্রহী হয় এবং সবাই এই কম্পিটিশন সম্পর্কে জানতে পারে। অন্যদিকে আমরা নায়রার ভাই জোয়ানকে দেখি, সে ভ্যানে করে শহরে সবজি বিক্রি করে। এরপর দেখা যায় হোটেলের মালিক ইয়াসিমাকে। ইয়াসিমা বংশ পরম্পরায় তার ওয়াইফকে সাথে নিয়ে হোটেল চালায়, কিন্তু ইয়াসিমার বয়স হয়ে যাওয়ায় সে এখন অনেক দুর্বল হয়ে পড়েছে, যার কারণে সে আগের মতো হোটেলটা পরিচালনা করতে পারে না। আর এই হোটেল পরিচালনার জন্য এখন তাকে বিভিন্ন টাকা পয়সা ধার করতে হয়, যার কারণে পাওনাদার এসে ইয়াসিমাকে অনেক হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেখানে জোয়ান তার গার্লফ্রেন্ডকে নিয়ে হাজির হয়। অনেকদিন পর জোয়ানকে দেখে ইয়াসিমা অনেক খুশি হয়, আর জোয়ান ইয়াসিমাদের তৈরি করা খাবার অনেক পছন্দ করে। তাই আসা মাত্রই জোয়ান বলে, আমাদের একটা মজার রেসিপি করে খাওয়া। আর জোয়ানদের আবদারে ইয়াসিমা তাদের হোটেলের সবচেয়ে জনপ্রিয় রেসিপি কিমচি নুডলস রান্না করে দেয়। এই খাবারটা খেয়ে জোয়ানের গার্লফ্রেন্ড অনেক খুশি হয়। ইয়াসিমারা অনেক বছর আগে জোয়ানকে ছোটবেলায় অ্যাডপ্ট করেছিল। তো জোয়ানরা খাবার খেতে খেতে জানতে পারে যেহেতু তার বাবার অবস্থা এখন অনেক খারাপ, তাই তাদের হোটেলে এখন আর তেমন লোকজন আসে না। তখন ইয়াসিমাদের দরজায় আবারও নক হলে ইয়াসিমা মনে করে হয়তো আবারও পাওনাদার তাদের কাছে টাকা চাইতে এসেছে। তাই সে রেগে গিয়ে দরজা খুলে কে এসেছে সেটা না দেখেই মুখের উপর ময়লা পানি ফেলে দেয়। তখন দেখা যায় এটা মূলত কোনো পাওনাদার নয়, এটা ইয়াসিমার মেয়ে নায়রা, যে ইয়াসিমাদের ছেড়ে জাপানে চলে গিয়েছিল। অর্থাৎ এখন সে জাপানের সেই বিখ্যাত শেফ। তো যাই হোক, ভেতরে এসে নায়রা তার মায়ের সঙ্গে বিভিন্ন কথা বলে। তখন নায়রা তার মাকে বলে, ছোটবেলায় তুমি আমাকে রান্না করতে দিতে না, আর এখন আমি একজন ইন্টারন্যাশনাল শেফ। আমি এখন মানুষকে রান্না শিখাই। আমার খাবার খাওয়ার জন্য দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসে। এসব কথা নায়রার মায়ের ভালো লাগে না। এটা বুঝতে পেরে জোয়ান বলে ওঠে, এসব কথা বাদ দাও। এরপর সে নায়রাকে বোঝায়
সে বলে, চলো আমরা বাবার হোটেলটাকে দুই ভাই বোনে আবারও আগের মতো পজিশনে ফিরিয়ে নিয়ে আসি, এতে বাবা মায়ের সুনাম আবারও ফিরে আসবে। এ কথা শুনে নায়রা বলে, এটা কোনো হোটেল না, এই হোটেল চালালে আমাদের মান সম্মান থাকবে না, ওর থেকে ভালো মা বাবা হোটেল বিজনেস বাদ দিয়ে এখন এই বয়সে একটু আরাম করুক, তাদের যাবতীয় খরচ আমি চালাবো। এ কথা শুনে নায়রার মা পাশ থেকে নায়রাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, আমরা বেঁচে থাকতে এই হোটেলের কোনো কিছু হতে দেব না। নায়রার মার কথা শুনে নায়রা ভীষণ রেগে যায়, আর সে তার মাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে বলে, তোমাদের এই মানসিকতার জন্য তোমাদের মানুষ এত জঘন্য কথা বলে, তোমরা আমাকে যাই বলো না কেন, একদিন আমি এই হোটেল ভেঙে আমার নতুন বিজনেস দাঁড় করাবো। এই বলে সে রাগ করে বাড়ি থেকে চলে যায়। নায়রার পিছন পেছন জোয়ান এসে তাকে বলে, রাগ করে কোনো ভুল কাজ করো না, এতদিন পর ফিরে এসে এমন কিছু করো না যাতে মা বাবা কষ্ট পায়, তাছাড়া তুমি ভুলে যেও না এই হোটেলটাই আমাদের সব, আমরা একসঙ্গে ছোটবেলায় এখানে অনেক মজা করে খেলা করেছি, এটা আমাদের বাবা মায়ের কাছে খুব আবেগের একটা জায়গা, তাই আমরা তাদের এই বয়সে আবেগ স্মৃতির জায়গাটাকে নষ্ট করব না, তাছাড়া এই শহরের ঐতিহ্যবাহী হোটেল এটা। একথা শুনে নায়রা বলে, এসব আবেগ দিয়ে কোনো কিছুই হবে না, আমি জাপানের বিখ্যাত শেফ, আমি যখন বড় ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট এখানে দেব তখন দেখবে আমাদের এই হোটেলের সুনাম কোথা থেকে কোথায় চলে যায়, সুনাম আগের থেকে কয়েক গুণ বেশি বেড়ে যাবে। কোনো কিছু পেতে হলে আগে তার জন্য কিছু হারাতে হয়, আগে এই পুরাতন হোটেলটাকে ছুঁড়ে ফেলতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। এরপর রাতে জোয়ান তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়ি ফেরার সময় গাড়িতে ক্যানি জোয়ানকে বলে, আমার মনে হয় না তুমি নায়রার সঙ্গে টক্কর দিতে পারবে, এর থেকে তুমি বাবার থেকে বেস্ট রেসিপিগুলো শিখে কোরিয়ান কুকিং কম্পিটিশনে নাম দাও, সেখানে যদি তুমি জিততে পারো তাহলে তুমি তোমাদের এই ঐতিহ্যবাহী হোটেলটা বাঁচাতে পারবে, তখন তুমি বাবা মায়ের জন্য কিছু করতে পারবে, তাছাড়া তুমি কম্পিটিশনে জিতে গেলে নায়রাও কিছু করতে পারবে না। এদিকে নায়রাকে দেখা যায় সে একা বসে তার ছোটবেলার স্মৃতিচারণ করছে। মূলত নায়রার ছোটবেলা খুব একটা ভালো ছিল না। নায়রার বাবা মা খুব স্বনামধন্য পরিবারের, তারা রাজ পরিবারে একটা সময় খাবার বানাতো, তবে সময়ের সাথে সাথে তাদের এসব রাজকীয়তা সবকিছু হারিয়ে যায়। যেহেতু তারা উচ্চ পরিবার থেকে বিলং করতো, তাই নায়রার মা কখনো নায়রাকে আশেপাশে সাধারণ ছেলে মেয়েদের সঙ্গে কখনো মিশতে দিত না, এমনকি খেলতেও দিত না, যার কারণে কেউ নায়রার মাকে পছন্দ করতো না, এমনকি নায়রার সামনে তার মাকে খুব বাজে বাজে কথা বলতো। এসব কথা শুনেই নায়রা তার মায়ের প্রতি অনেকটা ঘৃণা তৈরি হয়, আর একটা পর্যায়ে নায়রা কোরিয়া থেকে জাপানে পালিয়ে যায়। এরপরের গল্পটা তো আপনাদের সবারই জানা। তো যাই হোক, পরের দিন ইয়াসিমাদের হোটেলে একটা ধনী পরিবার খাবার খেতে আসে। তারা ইয়াসিমার ওয়াইফকে জিজ্ঞেস করে, এই সময়ে হোটেল বন্ধ কেন? ইয়াসিমার ওয়াইফ বলে, আসলে হোটেলটা বন্ধ না, তাদের হোটেলের খাবার শেষ, অল্প কিছু খাবার অবশিষ্ট আছে। একথা শুনে ওই পরিবারটা বলে, আপনাদের হোটেলে যা আছে সে খাবারটুকুই দিন। তো ইয়াসিমা এই পরিবারের জন্য নতুন করে যতটুকু পরিমাণ সম্ভব তাদেরকে খাবার বানিয়ে দেয়, সেই সাথে তাদেরকে কিঞ্চিও খেতে দেয়। মূলত এই পরিবারটা এখানে খাবার না থাকা সত্ত্বেও এখানে খাবার খাচ্ছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বহু বছর আগে এই পুরো পরিবারটা অনেক গরিব ছিল। তারা তাদের বাচ্চা নিয়ে ইয়াসিমাদের হোটেলে খাবার খেতে এসেছিল। তখন তাদের খাবার কেনার টাকা ছিল না। তখন ইয়াসিমা তার পরিবারটাকে বিনা টাকায় খাবার খেতে দেয়। আজ এই পরিবারটার অবস্থান পরিবর্তন হয়েছে, তারা এখন অনেক ধনী হয়েছে, তবে তারা সেই দিনের সেই স্মৃতিটাকে এখনো ভুলতে পারেনি। তাই প্রতি বছর তারা অন্তত একবার পুরো পরিবার এই হোটেলে খাবার খেতে আসে। মূলত তারা ইয়াসিমাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আসে। এদিকে জোয়ান নায়রার সঙ্গে দেখা করে বলে, আমরা শেফ কম্পিটিশনে অংশগ্রহণ করব, যদি তুমি এই প্রতিযোগিতায় জিতে যাও তাহলে এই হোটেলটা তোমার, আর যদি আমি এই কম্পিটিশনে জিতে যাই তাহলে আমার যা ইচ্ছে আমি তাই করব, তুমি তখন কোনো কিছুতে বাধা দিতে পারবে না। এই কথা শুনে নায়রার ইগোতে লাগে। সে জোয়ানকে বলে, তোমার মতো সামান্য সবজি বিক্রেতা যে কিনা কম্পিটিশনের নাম লিখাবে, আমি জাপানের বিখ্যাত শেফ, জাপানের প্রধানমন্ত্রী আমার খাবার খেয়ে অভ্যস্ত, তুমি আমাকে চ্যালেঞ্জ করে আমার সাথে লাগতে এসো না, এতে তোমার নিজেরই ক্ষতি হবে। একটা পর্যায়ে নায়রা এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য রাজি হয়,
আর এরপর শুরু হয় তাদের এই রান্নার কম্পিটিশন, যেখানে প্রথমে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা নাচ গানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এরপর সকল শেফের উদ্দেশ্যে কোরিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে দেয় এটা কোরিয়ার ট্রেডিশনাল খাবার কিমচির মান সম্মানের ব্যাপার। তাছাড়া এই কম্পিটিশন থেকে কোরিয়ার বাইরে থেকেও অনেকেই এসে পার্টিসিপেট করেছে। তো নায়রাও জাপানের হয়ে কম্পিটিশনে নাম লিখিয়েছে। এই কম্পিটিশনে যদি নায়রা জিতে যায় তাহলে তার এই রান্নাটা জাপানের নামে হয়ে যাবে। মূলত জাপানের প্রধানমন্ত্রীও নায়রাকে এখানে পাঠিয়েছে কম্পিটিশনে অংশগ্রহণ করতে। এরপর সব পার্টিসিপেটকে প্রথম রাউন্ডে মরিচ ছাড়া কোরিয়ান কিমচি রান্না করতে বলা হয়। একথা শুনে সব পার্টিসিপেট চিন্তিত হয়ে যায়, কারণ কিমচি রান্নার প্রধান উপাদান হলো মরিচ। তবে এই অ্যানাউন্সের পর নায়রা মনে মনে খুশি হয়, কারণ সে মরিচ ছাড়া কিমচি রান্না করতে পারে। তাই সে জোয়ানকে বলে মরিচ ছাড়া কিমচি রান্না করতে হবে, তুমি নিশ্চয়ই এই রান্নাটা করতে পারবে না। তবে এখানে যেহেতু এসেছো, হেরে না গিয়ে একবার শেষ চেষ্টাটা করতে পারো। মূলত মরিচ ছাড়া কিমচি রান্না করতে গেলে এক বিশেষ ধরনের লবণের প্রয়োজন, যেটা শুধুমাত্র অনেক আগেকার শেফরা পুরনো একটা পদ্ধতি ব্যবহার করে বানাতো। নায়রা বিভিন্ন জায়গায় গিয়ে ওই লবণ খুঁজতে থাকে, কিন্তু সে কোনো মতে ওই লবণ খুঁজে পায় না। শেষমেশ হতাশ হয়ে নায়রা ফিরে আসে। এদিকে জোয়ানেরও সেম অবস্থা, সেও সব জায়গায় তন্ন তন্ন করে লবণটা খুঁজে বেড়ায়, কিন্তু কোনো জায়গায় না পেয়ে সে সিদ্ধান্ত নেয় নিজে ওই লবণটা বানাবে। পরের দিন কম্পিটিশন শুরু হলে বড় বড় শেফরা এখানে তাদের রান্নার জাজমেন্ট করতে আসে। যেহেতু অনেক বড় একটা কম্পিটিশন, তাই সেখানে দর্শকের ভিড়, মিডিয়া সবকিছু লেগে থাকে। রান্না শুরু হলে প্রত্যেক পার্টিসিপেট অনেক চেষ্টা করে যার যার রান্না খুব ভালোভাবে শেষ করার। এরপর রান্নার সময় শেষ হয়ে গেলে জাজ প্রথমবার নায়রার রেসিপিটা টেস্ট করে। তখন জাজ দেখে নায়রা কিমচি নয়, বরং একটা স্যুপ রান্না করেছে। তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কেন কিমচি না রান্না করে স্যুপ রান্না করেছ? এতে নায়রা বলে, আমি এই রান্নাটাকে বিশ্বের সবার কাছে পৌঁছে দিতে চাই, এই জন্যই স্যুপ রান্না করেছি। তবে এটা হলো কিমচি স্যুপ। শেফরাও অনেক অবাক হয়ে যায়, কিমচি স্যুপের টেস্টটাও খুব সুন্দর হয়েছে। তাছাড়া নায়রার রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে, যার কারণে জাজরা মুগ্ধ হয়ে যায়। সেই সাথে নায়রার কাছে জিজ্ঞেস করে, এই স্যুপে একটা স্পেশাল লবণ দেওয়া হয়েছে, এই লবণটা তুমি কোথায় পেয়েছো? তখন নায়রা বলে, এই লবণটা আমি নিজে বানিয়েছি। যে কথা শুনে জাজটা খুবই অবাক হয়ে যায়। এরপর তারা অন্য পার্টিসিপেটের কাছে যায়, একে একে সবার রেসিপি টেস্ট করে এবং প্রত্যেকের নাম্বারগুলো তারা খাতায় লিখে রাখে। এরপর সবশেষ যখন জোয়ানের কাছে আসে, তখন দেখা যায় সে ওই বিশেষ লবণটা না পেয়ে সে সয়া সস ব্যবহার করে কিমচির নতুন একটা রেসিপি বানিয়েছে, যার কারণে জোয়ান ভেতর থেকে খুব ভয়ে আছে, না জানি জাজরা তাকে নিয়ে কি জাজমেন্ট করবে। এরপর জাজরা জানায় জোয়ানের রান্না করার রেসিপিটাও বেশ ভিন্ন, তাদের কাছে ভীষণ পছন্দ হয়েছে। এতে জোয়ান একটু স্বস্তি ফিরে পায়। এরপর আজকের কম্পিটিশন শেষ হলে রেজাল্ট ঘোষণা করা হয়। এরপর জাজরা সকলের মাঝে 10 জনকে সিলেক্ট করে নেয়। এই 10 জন সুযোগ পাবে পরবর্তী রাউন্ডে তাদের রেসিপি তৈরি করার। এই 10 জনের ভেতর নায়রা আর জোয়ান 2 ভাই বোনও সিলেক্ট হয়। এরপর তাদের টাচ দেওয়া হয় কোরিয়ান ট্রেডিশনাল কিমচিটাই তাদেরকে রান্না করতে হবে, যার কারণে জোয়ান তার গার্লফ্রেন্ড ক্যানিকে নিয়ে বেরিয়ে পড়ে সব জায়গায় কাঁকড়া খুঁজতে। কারণ এবার জোয়ান একটু ভিন্ন পথে এগোতে চাচ্ছে, সে তার বোনকে টক্কর দেওয়ার জন্য নতুন একটা প্ল্যান করেছে। তো দেখা যায় বাজারে গিয়ে জোয়ান যখন ভালো কাঁকড়াগুলো কিনতে যায়, তখন একজন এসে ওই কাঁকড়াগুলোকে আগেই কিনে নিয়ে যায়। কাঁকড়া না পেয়ে জোয়ান বেশ হতাশ হয়ে যায়, সে এখন কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন জোয়ানের এই অবস্থা দেখে পাশে বসে থাকা কিমি নামের একটা ভদ্রলোক খাবার খাচ্ছিল। সে জোয়ানকে বলে, আমি তোমাকে এর থেকেও ভালো কাঁকড়া দিতে পারবো। এরপর কিম জোয়ানদেরকে একটা হোটেলে নিয়ে আসে। এরপর জোয়ানকে বলে দেয়, আগে তোমরা এই হোটেলের খাবার খাবে, তারপর আমি তোমাদের এই কাঁকড়াগুলো দিয়ে দেব। যেহেতু এই কাঁকড়া নিয়ে তাদের আজকের প্ল্যান, তাই জোয়ান আর ক্যানি ঠিক করে তারা কিমের কথা মতো এই হোটেল থেকে আগে খাবার খাবে। এরপর তারা যখন খাবার খাচ্ছিল, তখন দেখতে পায় হোটেলের ভেতরে বেশ কিছু মেডেল এবং পুরস্কার রয়েছে। তবে তাদের কাছে এই হোটেলের খাবারগুলো খুব ভালো লাগে। তখন হোটেলের শেফ তাদের কাছে এগিয়ে আসলে জোয়ান তার রান্নার খুব প্রশংসা
প্রশংসা করে। মূলত এই বৃদ্ধ লোকটাই এই হোটেলের মালিক এবং সেই হোটেলের সম্পূর্ণ কাজগুলোই নিজ হাতে করে। তবে মহিলাটা দেখছিল অনেকক্ষণ ধরে জোয়ানরা খাবার খাওয়ার সময় এই পুরস্কারগুলো খুব ভালোভাবে দেখছিল। তাই মহিলাটি এসে জানায় এইসব পুরস্কার হচ্ছে আমার ছেলের। সে বলে আমার ছেলে ভালো একটা অ্যাটলেট ছিল, তবে হঠাৎ করে কি যেন কি হয়ে যাওয়ায় তার উপর একটা খুনের দায় চলে আসে, আর সে এখন সবার থেকে দূরে দূরে পালিয়ে বেড়ায়। অনেক বছর হয়ে গিয়েছে আমি আমার সন্তানকে দেখি না। এরপর এই বৃদ্ধ মহিলা জোয়ানদের তার ছেলের ছবি দেখায়। তবে এই ছবি দেখে জোয়ানরা অনেক অবাক হয়ে যায়, কারণ এটা আর কেউ নয় বরং কিমি, যে তাদেরকে ভালো কাঁকড়া দেবে বলে এই হোটেলে খাবার জন্য নিয়ে এসেছে। এটা দেখে জোয়ানদের মোটেও ভালো লাগে না, তাই তারা দ্রুত হোটেল থেকে বাইরে বেরিয়ে যায়। তখন রাস্তায় আবারও তাদের সঙ্গে কিমের দেখা হয়। তখন কিমি তাদের দুজনকে বুঝিয়ে বলে মূলত সে কোনো খুন করেনি, সে আসল অপরাধী নয়। বেশ কিছুদিন আগে সে নেশা করে একটা লোককে ধাক্কা দিয়েছিল। দুর্ভাগ্যবশত লোকটা মারা যায়, আর তখন তার খুনের দায় এসে পড়ে তার কাঁধে। আর তখন থেকে সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য এখানে সেখানে বহু দূরে পালিয়ে বেড়াচ্ছে। তবে সে তার মাকে ভীষণ ভালোবাসে, যার কারণে দূরে থেকে তার মায়ের খোঁজ খবর রাখার জন্য সে মানুষকে বিভিন্ন সময় এই হোটেলে খাবার খাওয়ার জন্য নিয়ে আসে। আর মানুষজন খাবার খেয়ে তার মা কেমন আছে সেটা কিমিকে জানায়। অর্থাৎ কিমি তার মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য মানুষকে হোটেলে জোর করে খাবার খেতে নিয়ে আসে। দেখা যায় কিমির মার মতো তার মাকে ভীষণ মিস করে। কিমি কখনো তার মায়ের সামনে আসতে পারে না। সেই সাথে কিমি আরো দুঃখ করে জানায় আমি চাই আমার মরার আগে যেন আমি মায়ের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারি। কিমের এমন পরিস্থিতি দেখে জোয়ানরা দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর কিমিকে ধরে তারা জোর করে তার মায়ের কাছে নিয়ে আসে। এত বছর পর কিমিকে তার মা দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। কিমির মা খুব যত্ন করে কিমির পছন্দ মতো সব রান্না করে তাকে খাওয়ায়। মা ছেলে দুজনে এতদিন পর দেখা হলে অনেক খুশি হয়। কিমিদেরকে খুশি দেখে জোয়ানরা চলে যায় সমুদ্রে কাঁকড়া আনতে। কিন্তু দেখা যায় ওই রাতে প্রচন্ড আকারে ঝড় বৃষ্টি শুরু হয়। কিন্তু তাদের এই কাঁকড়া নিয়ে ফিরতে না পারলে অনেক সমস্যা হয়ে যাবে, কারণ কাল সকালে তাদের কম্পিটিশন। পরদিন সকালবেলা দেখা যায় সারা রাত এই বৃষ্টিতে কষ্ট করে জোয়ান অনেকগুলো ভালো কাঁকড়া ধরেছে। তখন সেখানে কিমের মা এসে জোয়ানকে অনুরোধ করে বলে অনেকদিন পর তার ছেলেকে সে কাছে পেয়েছে, তাই সে ভালো কাঁকড়াগুলো দিয়ে তার ছেলের পছন্দের রেসিপি রান্না করে খাওয়াতে চায়। তার কারণে সেই কাঁকড়াগুলো তাদের কাছে চাইলে জোয়ান তাকে আর না করতে পারে না। সব কাঁকড়া কিমের মাকে দিয়ে দেয় আর নিজে ফাঁকা হাতে কম্পিটিশনের জন্য চলে আসে। অন্যদিকে কিমের মা যখন রান্না করে কিমিকে খাওয়াচ্ছিল তখন সেখানে পুলিশ এসে কিমিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিমের মা পুলিশকে অনেক অনুরোধ করে তার ছেলেকে ছেড়ে দিতে। পুলিশকে এতটুকু অনুরোধ করে অন্তত তোমরা আমার ছেলেকে ওর সামনে রাখা খাবারটুকু খেয়ে যেতে দাও। কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না। এতদিনে পালিয়ে বেড়ানো আসামিকে নিয়ে যায়। কিমের মা তার পছন্দের খাবারটুকু ওকে শান্তিতে খাওয়াতে পারে না। তার এই আহাজারির কথা কেউ শোনে না। পরের দিন দেখা যায় জোয়ানদের সেই কম্পিটিশনের দিন। আজ তাদের দ্বিতীয় রাউন্ড। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডের জন্য খুব একটা ইউনিক রেসিপি করে নাইরা সবাইকে তাক লাগিয়ে দেয়। সব জর্জ তার রেসিপিটা টেস্ট করার সাথে সাথে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে জোয়ানকে দেখা যায় সে আজ কম্পিটিশনের জন্য কোনো রকম প্রস্তুতি নিতে পারেনি কিমির বিষয়টার জন্য। কিমির জন্য জোয়ানের খুব মন খারাপ। যখন জার্জ জোয়ানের কাঁকড়া দিয়ে কিমচি রেসিপিটা টেস্ট করে তখন তাদের কাছে রেসিপিটা খুব ভালো লাগে, কিন্তু কোথাও কোনো কিছু একটা কমতি মনে হয়। এরপর জাজরা প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও প্রত্যেকের খাবার টেস্ট করে দেখে আর এরপর রেজাল্ট ঘোষণা করে। আর তারা বলে গত রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও নাইরা ফার্স্ট হয়েছে। তবে দেখা যায় কাকতালীয়ভাবে জোয়ান এই রাউন্ডে টিকে যায়, সে সেকেন্ড হয়। সব শেফদের সঙ্গে টক্কর দিয়ে তারা দুই ভাই বোনই পুরোদমে এগিয়ে যায়। তবে প্রতিবারের মতো সব রাউন্ডে নাইরা জিতে যায়। তাহলে কোরিয়ার জন্য লস হয়ে যাবে। তাছাড়া জোয়ান যদি হেরে যায় তাহলে এই হোটেলটা নাইরাকে দিয়ে দিতে হবে। এইভাবে দেখতে দেখতে নাইরাদের কম্পিটিশনের ফাইনাল রাউন্ড চলে আসে। এবার জর্জরা শেফদের কঠিন একটা চ্যালেঞ্জ দেয়। তাদেরকে এমন একটা কিমচি রেসিপি তৈরি করতে বলে যা খেলে প্রত্যেকে খুবই ইমোশনাল হয়ে যাবে। যে যার সাধ্যমতো চেষ্টা করে এই কম্পিটিশনে নিজেকে চ্যাম্পিয়ন প্রমাণ করার। এদিকে জোয়ান আর নাইরা জানতে পারে তাদের মা ক্যান্সারে আক্রান্ত, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। তাই জোয়ান আর নাইরা দুই ভাই বোন একসঙ্গে হসপিটালে তাদের মাকে দেখতে যায়। তো যাই হোক,
হসপিটালে নায়রা জোয়ানকে হুমকি দিয়ে বলে, মা মারা যাওয়ার পর এই সমস্ত সম্পত্তি আমার হবে, কারণ আমি তাদের একমাত্র মেয়ে, তুমি তো তাদের আপন ছেলে নাও। কথা শুনে জোয়ান উল্টো নায়রাকে কথা শোনালে নায়রা রেগে গিয়ে জোয়ানকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, শেষ রাউন্ডে দেখো আমি তোমাকে কিভাবে সবার সামনে হারিয়ে অপমান করি। তো পরদিন শুরু হয় নায়রাদের কম্পিটিশনের ফাইনাল রাউন্ড। জজরা আজ সকলের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুড়ে মারে, যে আগে উত্তর দিতে পারবে তাকে এক্সট্রা পয়েন্ট দেওয়া হবে। তো দেখা যায় প্রথম প্রশ্ন ছুড়ে দিলেই সবার আগে নায়রা প্রশ্নের উত্তর দেয়। নায়রা বলে, এটাই হলো পৃথিবীর সেই কিমচি যেটা খেলে সবাই নিজেদের দেশের স্বাদ পাবে। তখন জোয়ান উত্তর দেয়, মায়ের হাতে বানানো কিমচি দুনিয়ার সব থেকে সেরা, এর স্বাদ কেউ কখনো ভুলতে পারে না। প্রশ্ন সব শেষ হলে তাদেরকে জর্জদের সামনে রান্না করতে দেওয়া হয়। তো সকলেই যার যার মতো রান্না করতে শুরু করে দেয়। দেখা যায় জোয়ান আর নায়রা দুই ভাই বোন তাদের রেসিপির জন্য সেম সেম উপাদানগুলো বেছে নেয় এবং তারা একইভাবে তাদের রেসিপি রান্না করতে শুরু করে। তাদের দুজনকে হুবহু একই রকম রেসিপি রান্না করতে দেখে জজরা চিন্তায় পড়ে যায়। তারা যদি একই রকম রেসিপি বানায় তাহলে কিভাবে তারা পার্থক্য করবে এবং তাদের নম্বর দিবে। তো যাই হোক, নায়রাকে দেখা যায় সে নিজের আধুনিক স্টাইল এবং পুরনো রান্নার রেসিপিটাকে সুন্দর করে একটা নতুন রেসিপিতে রূপান্তর করে। অন্যদিকে জোয়ানকে দেখা যায় সে তার মা বাবার হোটেলের সেই ট্রেডিশনাল রেসিপিটাই তৈরি করে। এরপর তাদের রান্না শেষ হলে জজরা চলে আসে তাদের পরিবেশন এবং খাবারের টেস্ট যাচাই করতে। তো দেখা যায় তারা দুই ভাই বোন সেম ভাবেই তাদের খাবারটাকে পরিবেশন করেছে। এটা দেখে জজরা খুবই অবাক হয়ে যায়, কিভাবে তারা দুজন একইভাবে একটা খাবার পরিবেশন করতে পারে। তখন একজন জজ তাদেরকে বলে, তোমরা সবকিছু হুবহু করেছ, অর্থাৎ আগে থেকেই তোমরা হয়তো প্ল্যান করে নিয়েছিলে, তোমরা এটা চিটিং করেছ। তখন পাশ থেকে অন্য আরেকজন বলে, চিটিং নয়, বরং আমাদের জন্য সুবিধা হয়েছে। এখন সেম রেসিপিতে কারটার টেস্ট বেটার হয়েছে সেটাই দেখার পালা। এরপর সবাই যখন এই খাবারটা টেস্ট করে তখন তারা আরো বেশি অবাক হয়, কারণ তাদের দুজনের রেসিপির টেস্টের কোনো পার্থক্যই তারা বের করতে পারে না। এত এত বড় বড় নামকরা শেফরা তাদের রান্না সঠিকভাবে যাচাই করতে হিমশিম খেয়ে যায়। তাদের রান্না হয়েছে একদম পারফেক্ট, কোনো কিছুর কোনো কমতি নেই। তারা খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা এখন কিভাবে দুজনকে যাচাই করবে। যার কারণে এক পর্যায়ে জজরা বলে, তোমাদের রেসিপির পার্থক্য তোমাদের দুজনকে বের করতে হবে, একে অপরের রেসিপিটা টেস্ট করবে। তো তখন নায়রা জোয়ানের রেসিপিটা টেস্ট করে দেখে সত্যিই হুবহু তার রেসিপির মতোই হয়েছে। যার কারণে নায়রা রাগ করে জোয়ানকে জিজ্ঞেস করে, তুমি এই রেসিপিটা কোথায় পেয়েছ? তখন জোয়ান বলে, এটা আমার ব্যক্তিগত রেসিপি। একথা শুনে নায়রা রাগ করে বলে, এটা তোমার রেসিপি নাকি মায়ের শেখানো রেসিপি? এই রেসিপিটা মা আমাদের হাতে কলমে শিখিয়েছে। তখন জোয়ান বলে ওঠে, তুমি যত বড়ই শেফ হও না কেন, তুমি সবসময় মায়ের রান্নাটাকেই ফলো করো, সেটা কখনো তুমি স্বীকার করো না। তখন নায়রা রিয়েলাইজ করে আসলে সে সবসময় তার মায়ের শেখানো রান্নাটাকেই বিভিন্নভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে মাত্র। তবে এতদিন পরে সে তার মায়ের রান্নাটাকেই নিজের পরিচয় করে মাকেই অস্বীকার করছে। রেসিপিটা খেয়ে নায়রার পুরাতন দিনের কথা মনে পড়ে এবং এসব কথা ভেবে নায়রা অনেক ইমোশনাল হয়ে সবার সামনে কান্না করে দেয়। আর এ থেকে জাজরা তাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যায়। এই কম্পিটিশনের চ্যাম্পিয়ন ঘোষণা করে জোয়ানকে, কারণ জোয়ানের খাবারটা খেয়েই মানুষ নিজেকে কানেক্ট করতে পারে, ইমোশনাল হয়েছে। তাছাড়া জোয়ান প্রমাণ করতে পেরেছে মায়ের হাতের বানানো কিমচি এই দুনিয়ার সবচেয়ে সেরা খাবার, যা খেলে মানুষ ইমোশনাল হয়। এরপর দেখা যায় নায়রা তার নিজের ভুল বুঝতে পেরে তার মা বাবার হোটেলে ফিরে এসে পুরোদমে হোটেলটার কাজে সবাইকে সাহায্য করতে থাকে। সেই সাথে জোয়ানও এই হোটেলের কাজে হাত দিয়েছে। এইভাবেই তাদের দুই ভাই বোনের মানবাভিমান মিটে যায়, তারা আবার আগের মতো এক হয়ে যায়। এত কিছুর ভেতর নায়রার মা আর বেঁচে নেই, সে মারা গিয়েছে। তবে আজ যদি নায়রার মা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই দুই ভাই বোনকে এক হতে দেখে এবং এই হোটেলটাকে ভালোভাবে চালাতে দেখে সে অনেক খুশি হতো। এখন নায়রা তার মাকে হারিয়ে সবসময় তাকে খুবই মিস করে। সে জীবনে কত বড় ভুল করেছে তার জন্য আফসোস করে। নায়রা আর জোয়ান মিলে তাদের হোটেলে সমস্ত ঋণ পরিশোধ করে দেয়। এরপর আবারও তাদের হোটেলটা আগের মতো প্রাণ ফিরে পায়। দূর দূরান্ত থেকে লোকজন তাদের হোটেলে খাবার খেতে আসে। এভাবেই তাদের হোটেলের সুনাম পুরো শহরে ছড়িয়ে পড়ে। আর এখানেই এই দৃশ্যটির মধ্য দিয়েই আজকের এই অসাধারণ গল্পটি শেষ হয়ে
যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।